ভারতের যুবক যুবতীরা সস্তার শ্রমিকে পরিণত হয়েছেন। না, এটা রাহুল গান্ধীর বক্তব্য নয়, এটা বলেছেন আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। What are India's startups doing today? We are focused on food delivery apps, turning unemployed youth into cheap labor so the rich can get their meals without moving out of their house. অবশেষে তিনি এই সত্যিটা বুঝতে পেরেছেন। এতদিন ধরে অনেক অর্থনীতিবিদ, অনেক পণ্ডিত মানুষ এই কথাটা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মোদি ও তার অন্ধভক্তরা সেসব কথায় কর্ণপাত করেননি, বরং উল্টে তাদের গালিগালাজও করেছেন। তারা নাকি দেশের কোনো ভালোই দেখতে পারেন না। তাহলে পীযূষ গোয়েল এখন এ কথা কেন বললেন? আর কেন আমার আপনার ঘরের শিক্ষিত যুবক যুবতীরা একেবারে সস্তা শ্রমিক মানে ডেলিভারি বয় এবং ডেলিভারি গার্লে পরিণত হলেন? এই এপিসোডে তথ্য দিয়ে তা বোঝার চেষ্টা করব। একই সঙ্গে আরও দেখব চীনের স্টার্টআপ বা চীনের উদ্ভাবনী শক্তি কিভাবে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকেও এখন চোখ রাঙাচ্ছে। আর সব থেকে ভয়ের কথা, আরও সস্তা, আরও বিপুল পরিমাণ চীনের পণ্য আসতে চলেছে আমাদের দেশে। কিন্তু কি করছে আমাদের দেশের মিডিয়া? আমেরিকা ও ভারতে গত দুদিনের বিপুল পরিমাণ টাকা শেয়ার বাজার থেকে উড়ে গেছে, মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের, কিন্তু তা নিয়ে কোথাও কোনো খবর নেই। ভারতের মিডিয়া এখন ব্যস্ত মুসলমানদের জমির পর এবার খ্রিস্টানদের জমি নিয়ে। তাই এসব খবর গদি মিডিয়ায় পাওয়ার আশা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার মতো ছোট্ট কাজটি প্রথমেই সেরে ফেলবেন। জয়েন শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র 29 টাকা দিয়ে আমার চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। এতে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষটিকে এবং তার বর্তমান অবস্থাটা ঠিক কীরকম? মানুষটির নাম তো চোখ বুঝেই বলে ফেলা যায়। তিনি হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্কের সাধের টেসলা মাস্ককে পরিচিতি দিয়েছে, ধনকুবের বানিয়েছে। জানুয়ারির 20 তারিখ থেকে গত শুক্রবার পর্যন্ত এই 2.5 মাসে টেসলার 36% শেয়ার মূল্য পড়ে গেছে। আর ভারতের শেয়ার বাজারের খবর তো গদি মিডিয়া চেষ্টা করলেও পুরোপুরি চেপে রাখতে পারবে না। ভারতের শেয়ার বাজারে খুব বিরল একটা ঘটনা ঘটেছে গত দুদিনে। এবার সেই বিষয়টি খুব সরল করে বোঝার চেষ্টা করব। ভারতীয় শেয়ার বাজারে একই সঙ্গে দু ধরনের লগ্নি হয়। বিদেশের লগ্নিকে বলা হয় এফআই বা ফরেন ইনভেস্টমেন্ট, আর স্বদেশের লগ্নিকে বলা হয় ডিআই বা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। সাধারণত কি হয়, বিদেশি লগ্নি বা এফআই যখন এখানে শেয়ার বিক্রি করে তখন ডিআই শেয়ারে লগ্নি করে, আবার ডিআই যখন শেয়ার বিক্রি করে তখন সাধারণত এফআই মানে ফরেন লগ্নি বা বিদেশি লগ্নি তা কিনতে থাকে। কিন্তু এফআই এবং ডিআই মানে বিদেশি এবং স্বদেশি লগ্নি একই সঙ্গে বিক্রি করছে, এই ঘটনা অত্যন্ত বিরল। আর এই ঘটনাটি ভারতের শেয়ার বাজারে একটা অশনি সংকেতের মতো এসেছে। আর এই অশনি সংকেতটি ভারতের শেয়ার বাজারে দেখা গেছে গত বৃহস্পতিবার এবং শুক্রবার। তবে এ নিয়ে সরকারি তরফে কেউ কিছু ভাবছেন বা প্রতিকারের পথ খুঁজছেন বলে আপনার কি মনে হচ্ছে? এ নিয়ে সরকারের কোনো বিবৃতিই নেই। অর্থমন্ত্রী এ নিয়ে কোনো কথা বলেন না। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদি সবাইকে গত বছর শেয়ার বাজারে লগ্নি করার পরামর্শ দিয়েছিলেন। 8 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो शूट अप करेगा। আমি ঠিক জানি না তাদের অন্ধ ভক্তরা এই পরামর্শ শুনে দুহাত তুলে লাফিয়ে গিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন কিনা। করলে ভালো, না করলে আরো ভালো। কিন্তু মোদি বা অমিত শাহ এখন আর এ নিয়ে কোনো কথা বলেন না। অন্ধভক্তরা ডুবলে তার কি এসে যায়? আম্বানি আদানিদের গায়ে
চোট না পৌঁছলেই হলো। তবে অপ্রত্যাশিতভাবে একটি বিবৃতি কিন্তু পাওয়া গেছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের। তবে তা ভারতের শেয়ার বাজারের উপরে নয়, স্টার্টআপের একটি অনুষ্ঠানে গিয়ে প্রায় অপ্রত্যাশিতভাবে একটি বিবৃতি দিয়ে ফেলেছেন পীযূষ গোয়েল। কি বলছেন পীযূষ গোয়েল? বলছেন ভারতের স্টার্টআপের নামে যে ব্যবসা আমরা দেখতে পাচ্ছি তা তো শুধু সস্তায় ডেলিভারি বয় বা ডেলিভারি গার্ল তৈরি করছে। বলেছেন আপনারা স্টার্টআপ ব্যবসা এসেছিলেন এই জন্য যে নতুন কিছু করবেন, কিন্তু করছেন তো আসলে আটা, চাল, তেল ইত্যাদি সরবরাহ, আইসক্রিম, কুকিজ ইত্যাদি নানা রকম খাবার লোকের ঘরে পৌঁছে দেওয়ার কাজই করছেন স্টার্টআপ ব্যবসার নামে। বলছেন এগুলোকে স্টার্টআপ ব্যবসা বলে না। What are India's startups doing today? We are focused on food delivery apps, turning unemployed youth into cheap labor so the rich can get their meals without moving out of their house. I've been going through a lot of our startup success stories, and when I go all over the country, we often have startup presenting to us what work they're doing. Fancy ice cream and cookies. In fact, I know at least 3 or 4 billionaires whose children make on one brand or the other very fancy ice creams and cookies and run a very successful business, and I have no complaint against that. But is that the destiny of India? क्या भारत का भविष्य उससे संतुष्ट है? কি ভাবছেন? একেবারে খাঁটি কথা বলেছেন পীযূষ। অন্ধভক্তরাও তাই বলবেন, কারণ এটা তো পীযূষ বলেছেন। রাহুল গান্ধী বললে তো এতক্ষণে দেশদ্রোহী হয়ে যেতেন। পীযূষ গোয়েলের মুখে চীনের প্রশংসাও শোনা গেছে। বলেছেন চীন কিরকম স্টার্টআপ করেছে দেখুন, তারা করছে ইলেকট্রনিক ভেহিকল, সোলার মডেল বা ব্যাটারি টেকনোলজি, রোবোটিক্সের মতো স্টার্টআপ ব্যবসা। And against that, what does a Chinese startup do? Work on developing electric mobility, battery technologies, and with that they're today dominating the electric mobility ecosystem. পীযূষ গোয়েলের এই ভাষণ সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। কংগ্রেস প্রতিক্রিয়ায় জানিয়েছে আসলে স্টার্টআপ ব্যবসার নামে যে বকচ্ছপ খাড়া করেছে নরেন্দ্র মোদী সরকার, এতদিন পরে পীযূষ গোয়েলই তার আসল চিত্র একেবারে সামনে এনে ফেললেন। কি রকম? একটা উদাহরণ নিন, হাসবেন না। স্টার্টআপ উদ্যোগের উপরে একটি সেমিনার হয়েছিল, তার নাম ছিল স্টার্টআপ মহাকুম্ভ। মানে ভারতের স্টার্টআপ কি তাহলে শুধু হিন্দুদের জন্য? এদেশের স্টার্টআপ কি গোমূত্র এবং গোবর সরবরাহ করেই টাকা কামাতে তৈরি হচ্ছে? আর এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেননি। এখন পীযূষ বাবু বলার পরে অনেকে ঘাড় নাড়তে শুরু করেছেন। না, স্টার্টআপে নতুন প্রযুক্তি আনতে হবে, বিজ্ঞান আনতে হবে, রোবোটিক্স আনতে হবে। এবার একটু অন্য তথ্যের দিকে তাকাই। 16 জানুয়ারি 2016-তে নরেন্দ্র মোদী সরকার স্টার্টআপ ইন্ডিয়া শুরু করেছিল। যথারীতি ব্যাপক প্রচারে কোটি কোটি টাকা খরচ হয়। 2022 থেকে আবার এই দিনটিকে জাতীয় স্টার্টআপ দিবস বলে ঘোষণাও করা হয়। আবার প্রচারে জলের মতো টাকা খরচ হয়। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। একসময় এদেশে টাটা বিড়লার মতো বড় বড় কর্পোরেটদের চাল, আটা, গম, তেল ইত্যাদি বিক্রির উপর একটা নিষেধাজ্ঞা ছিল। মহল্লার মুদি দোকানকে রক্ষা করার জন্য এটা করা হয়েছিল। কিন্তু মোদী সরকার আসার পর নিয়ম বদলে দেওয়াই একটা ট্রেন্ড। তাতে কার লাভ হয় তা কিন্তু সবাই জানেন। এখানেও দেখুন, প্রথম কর্পোরেট হিসেবে জিও ঢুকলো এই ব্যবসায়। স্টার্টআপের নামে তারা শুরু করলো ঘরোয়া জিনিসপত্র সাপ্লাইয়ের ব্যবসা। এরপর টাটা এলো, এরপর আরো নানা বড় বড় কোম্পানি ইত্যাদি এলো। এখন তো অসংখ্য অ্যাপ এই কাজ করছে, আর সবই স্টার্টআপের নামে। এক একটি অ্যাপ খুলে শুরু হয়ে যাচ্ছে আলপিন টু এলিফ্যান্ট সাপ্লাইয়ের ব্যবসা। কিন্তু কেন এমন হলো? তার কারণ বিজেপি সরকারের সমস্ত পরিকল্পনার মধ্যেই থাকে অন্য একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা খাতে প্রথমে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় বিজ্ঞাপনে, তাতে শুধুই নরেন্দ্র মোদীর মুখ আর প্রচার। বছরে 2 কোটি বেকারের চাকরি আসলে এই প্রচারেরই অঙ্গ ছিল। এর সঙ্গে যুক্ত করতে হবে বিজেপি এবং আরএসএস এর ধর্ম খেলা। যে দেশের রাজনীতিকে গ্রাস করে ফেলে ধর্ম, সেই দেশে ব্যবসা, বাণিজ্য কিংবা শিক্ষা, আদালত থেকে মিডিয়া সবই ধর্মের গ্রাসে চলে যায়। তাহলে আর স্টার্টআপ ব্যবসার দোষ কি? নতুন কিছু উদ্ভাবন করতে গেলে তার পরিবেশ দরকার হয়,
শিক্ষার দরকার হয়, আর দরকার হয় দীর্ঘমেয়াদী সরকারি পরিকল্পনা। কিন্তু বিশ্বগুরুর ইমেজের জন্য চটজলদি নানা রকম কাজই মোদী সরকারের পরিকল্পনা। 10 বছর ধরে এসব করেই ভোটে জিতছেন মোদী, আর তার ফল কি হয়েছে এখন তো একেবারে সামনে এসে পড়েছে। এতদিন পর বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে বলতে হচ্ছে, স্টার্ট আপের নামে আমরা যা করছি এগুলো কোনো স্টার্ট আপ নাকি? এ তো সস্তার শ্রমিক তৈরির একটা পদ্ধতি মাত্র। চীনকে মনে পড়েছে পীযূষ গোয়েলের। কারণ কি? কারণ গোটা দুনিয়া জানে আমেরিকার সঙ্গে সমানভাবে যদি কেউ টক্কর দিতে পারে সে হলো ওই চীন। ডোনাল্ড ট্রাম্প চীনের উপরে প্রথমে 20%, পরে 34%, মোট 54% শুল্ক চাপিয়েছেন। ট্রাম্পের আগে বাইডেনও চীনের পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন 15 থেকে 20%, অর্থাৎ 54% নয়, কম বেশি প্রায় 70% শুল্ক চাপানো হয়েছে চীনের উপরে। কিন্তু তাতে কি চীনকে জব্দ করা গেছে? যায়নি। কারণ চীন গবেষণায় আরো টাকা বাড়িয়েছে, নতুন স্টার্ট আপ এনে প্রযুক্তি তৈরি করে এমন সব উদ্ভাবন করেছে যা বিশ্বকে চমকে দিয়েছে। আমেরিকায় ইস্পাত উৎপাদনের 20% আসে চীন থেকে, ইলেকট্রনিক সামগ্রীর 25%, চামড়ার জুতো বা চামড়ার নানান প্রোডাক্ট 33%, নানা রকম খেলনা 75%, পোশাক 40%। খাস আমেরিকায় চীনের উৎপাদিত পণ্য মোটামুটি $440 বিলিয়ন ব্যবসা করে। আর আমাদের স্টার্ট আপ পাড়ায় পাড়ায় বিরিয়ানি ডেলিভারি করে। শুধু এই রকম কাজই করে। আরো ইন্টারেস্টিং তথ্য শুনুন, অবাক হয়ে যাবেন। চীনের উপর বিপুল শুল্ক চাপানোর ফলে তাদের প্রত্যেকটি জিনিসের দাম বাড়বে আমেরিকায়, অর্থাৎ বিক্রি কম হবে। চীনের সমাধান ভাবতে শুরু করেছে, কাজও শুরু হয়ে গেছে। আসছি সে কথায়। তার আগে আরেকটা তথ্য শুনুন। ভারত থেকে পণ্যবাহী জাহাজ যখন আমেরিকার দিকে যাচ্ছে তখনই ঘোষণা হয়েছে এই নতুন শুল্ক নীতি। ওইসব জাহাজে রয়েছে 60,000 কোটি টাকার পণ্য, কিন্তু ওই পণ্য তো শুল্ক নীতির আগেকার দামের। বাড়তি শুল্ক দিয়ে ওইসব জিনিস আমেরিকায় বিক্রি করতে হবে। অর্থাৎ যে সমস্ত সংস্থা ওই পণ্য আমেরিকায় খরচ করে পাঠিয়েছে তাদের বিপুল লোকসানের মুখে পড়তে হবে। কিন্তু এই নিয়ে আমাদের সরকারি স্তরে বা কোনো মিডিয়ায় একটি আলোচনাও কেউ দেখাতে পারবেন? বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই নিয়ে কোনো বিবৃতি দিয়েছেন? আমেরিকার বাণিজ্য মন্ত্রকের সঙ্গে এদেশের কোনো আলোচনা হয়েছে? কিন্তু চীন তাদের বিভিন্ন সংস্থার লোকসান যাতে না হয় তার জন্য পথ ভাবতে শুরু করেছে। আন্তর্জাতিক মহলে এখন মোটামুটি একটি বিষয় সবাই নিশ্চিত, সেটা হচ্ছে চীন আরো 2-1টা দেশকে নিয়ে বিশ্ববাজারে বিপুলভাবে আনতে চলেছে আরো সস্তার পণ্য, আর তাতে কাজে লাগাচ্ছে স্টার্ট আপকে। বন্যার জলের মতো সেই পণ্য বিভিন্ন দেশে ঢোকানোর পরিকল্পনা নিয়ে নিয়েছে চীন। বিপদটা বুঝতে পারছেন? আমাদের দেশের পণ্যের উপর কত বড় আঘাত আসতে চলেছে। অথচ আমরা ভাবছি ঔরঙ্গজেব আর ওয়াকফ নিয়ে। নরেন্দ্র মোদীর সরকারের এর পরের প্রধান কাজ হচ্ছে খ্রিস্টানদের জমি খোঁজ করা। Our ally suddenly decides to impose tariffs on us, 26%, which is going to completely devastate our economy. Our auto industry, our pharmaceutical industry, they're all on the line. Agriculture. So I'm wondering, somebody once asked Indira Gandhi ji, in the matter of foreign policy, do you lean left or do you lean right? And Indira Gandhi ji answered, I don't lean left or right, I stand straight. I'm Indian and I stand straight. And the BJP and the RSS have a different philosophy. When asked, do you lean left or do you lean right? They say, no, we bow our head right in front of every foreigner that comes in front of us. Sir, this is something that is in their culture, it is in their history, we know that. But we would like an answer from the government of India. What are you doing about our land? And what are you going to do? What are you going to do about this tariff that our ally has imposed on us? Thank you. আগামী দিনের এই বাণিজ্যের বিশ্বযুদ্ধে আমাদের দেশের কৃষি বা গাড়ি শিল্প বা আইটি সেক্টরে
কি বিপুল প্রভাব পড়তে চলেছে তা নিয়ে কোথাও কারো মাথা ব্যথা দেখা যাচ্ছে কি? আমরা কি পারবো বিশ্ববাজারে নিজেদের স্থানটুকু ধরে রাখতে, নাকি দেশে আরো বাড়বে বেকারত্ব, আরো বাড়বে নামমাত্র টাকায় কাজ করা, পিঠে বিরাট ব্যাগ নিয়ে ছোটা রানারেরা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজই কিন্তু পারে স্বাধীন সাংবাদিকতার এই বার্তাটিকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।